ব্রাজিলের সর্বশেষ ম্যাচটা কি আপনি দেখেছিলেন পানামার বিপক্ষে? বলুন তো সেদিন ব্রাজিল প্রথমার্ধে বেশি ভালো খেলেছে নাকি দ্বিতীয়ার্ধে? আমি নিশ্চিত আপনি আমার সঙ্গে একমত হবেন। ব্রাজিল সেদিন সেকেন্ড হাফে বেশি ভালো খেলেছে। কেন ভালো খেলেছে? প্রথম হাফে তো ব্রাজিলের প্রথম পছন্দের একাদশ ছিল। সেকেন্ড হাফে পুরো একাদশ চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র সেন্টার হাফের একজন বাদ দিলে। তো সেকেন্ড যেটা স্ট্রিং 11 তারা কিভাবে ভালো খেললো প্রথম পছন্দের একাদশের চেয়ে? এইখানে কি শুধু নাম চেঞ্জ হয়েছে? না, ফরমেশনও চেঞ্জ হয়েছে এবং সেই সূত্র ধরেই আমার আলোচনা যে ব্রাজিল সেদিন সেকেন্ড হাফে যেমন ফরমেশনে খেলেছে সেটা তো কার্লো আনচেলত্তির প্রথম পছন্দের ফরমেশন না। কিন্তু ওয়ার্ল্ড কাপে কি ব্রাজিলকে ওই ফরমেশনে যেতে হবে কিনা? ব্রাজিলকে যদি বিশ্বকাপ জিততে হয় তাহলে কার্লো আনচেলত্তির প্রথম পছন্দের যে ফরমেশন 4 জন ফরওয়ার্ড নিয়ে সেটা দিয়ে চূড়ান্ত সাকসেস পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না। ব্রাজিলের সাকসেস মানে কি? ব্রাজিল তো আর কোয়ার্টার ফাইনাল সাকসেস না খেলা, সেমিফাইনাল খেলা সাকসেস না, ফাইনাল খেলা সাকসেস না। ব্রাজিলের সাকসেস একটাই, ওয়ার্ল্ড কাপের শিরোপা জেতা। সেই ওয়ার্ল্ড কাপ শিরোপা যদি ব্রাজিলকে জিততে হয় তাহলে 4 ফরওয়ার্ডের ফরমেশনে ব্রাজিল থাকতে পারবে না। আমার কাছে সেটা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে এবং এই জায়গাটাতে ইতিহাসের সাক্ষ্যটা কিভাবে দিচ্ছে যে এটা তো ভয় পাওয়ার কিছু নাই, নেইমারের সম্ভাবনাটাই বা 11-এ ঢোকার ক্ষেত্রে কিভাবে বাড়ছে, সব মিলিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, পানামার সাথে ম্যাচের ওই দিন প্রথমার্ধে ব্রাজিল 4 ফরওয়ার্ড নিয়ে খেলেছে যখন তারা অ্যাটাকে গিয়েছে। রাইট সাইডে অ্যাটাকে লুইস এনরিকে, লেফট সাইডটাতে ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানটাতে ম্যাথিয়াস কুনিয়া ও রাফিনহা। সেকেন্ড হাফটাতে পুরো একাদশ যখন চেঞ্জ হয়ে গেল, শুধু পেরেরা বাদে সেন্টার হাফের একজন বাদ দিলে, তখন কিন্তু ব্রাজিল গিয়ে আবার মিডফিল্ডে একজন বাড়িয়ে ফেললো এবং ফরওয়ার্ড লাইনে একজন কমিয়ে ফেললো। সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিলের মিডফিল্ডের দখলটা অনেক বেশি তাদের কাছে ছিল। হ্যাঁ, পানামার সাথে প্রথমার্ধেও ব্রাজিল লিড নিয়ে শেষ করেছে, কিন্তু নট নেসেসারিলি ওই হাফটা ব্রাজিল খুব ভালো খেলেছে, খুব কন্ট্রোলে তাদের ছিল। সেকেন্ড হাফটা বরং ব্রাজিলের অনেক বেশি কন্ট্রোলে ছিল এবং সেই কারণে ওই আলোচনার জায়গাটা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে বলেছেন যে তার মধ্যে একটা ডাউট তৈরি হয়েছে, সেটা পজিটিভলি তিনি বলেছেন যে প্লেয়ার এত ভালো খেলেছে, তার জায়গাটা ডিজার্ভ করে 11-এ। কিন্তু এই যে ফরমেশন চেঞ্জের যে ডাউটটা, সেইটা কি আসলে আনচেলত্তি করবেন কিনা ওয়ার্ল্ড কাপে গিয়ে? ব্রাজিলের নেক্সট ম্যাচ, লাস্ট ম্যাচ ইজিপ্টের বিপক্ষে 7 তারিখ, ইনফ্যাক্ট 6 তারিখ, মানে বাংলাদেশ সময় শনিবার রাত পেরিয়ে ভোর 4টার সময়। সেই ম্যাচটা খুব আগ্রহীয়তাই দেখব যে কার্লো আনচেলত্তি কোন ফরমেশনে ব্রাজিলকে এই ম্যাচে খেলান। সত্যি সত্যি কি 4-4-এই কি তিনি স্টিক করবেন, নাকি একটু ফ্লেক্সিবল হয়ে মিডফিল্ডার একজন বাড়াবেন? মিডফিল্ডার বাড়ানো ছাড়া ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। দেখেন, বিশ্বকাপে একটা দল যেই প্ল্যানিং নিয়ে যায়, ফাইনালে গিয়ে সব কিছুই যে ঠিকঠাক মতো এক্সিকিউট করে বা করার মতো অবস্থা থাকে তা কিন্তু না। ব্রাজিল যে 5টা বিশ্বকাপ জিতেছে তার মধ্যে অন্তত 4টায় তাদের 11-এর ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করতে হয়েছে। 1958-এর ওয়ার্ল্ড কাপের প্রথম 2টা ম্যাচে পেলে, গারিঞ্চা কেউ খেলেননি। সেকেন্ড ম্যাচটাতে ইংল্যান্ডের সঙ্গে ড্র করার পর এই দুজনকে একাদশে আনা হয় এবং তারপর কি হয়েছে সেটা তো আমরা জানি, ইতিহাস। পেলে, গারিঞ্চা ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছেন। 1962-তে পেলে ছিলেন দলের মধ্যমণি, 58-এ তো আর তা ছিলেন না। কিন্তু পেলে সেকেন্ড ম্যাচটাতে ইনজুরিতে পড়ে গেলেন, পুরো ওয়ার্ল্ড কাপ থেকে তিনি আউট হয়ে গেলেন। সেই জায়গাটাতে এমেরিলদো স্টেপ আপ করলেন। গারিঞ্চাই সেই বিশ্বকাপ জয়ের মূল কারিগর, কিন্তু এমেরিলদোর রোলটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালেও তিনি গোল করেছেন। ফলে এই প্ল্যান চেঞ্জ হওয়ার পরেও কি ব্রাজিল বিশ্বকাপ জেতেনি? 1970-র ওয়ার্ল্ড কাপটা শুধুমাত্র বলতে পারেন যে না, মোটামুটি ব্রাজিল, হ্যাঁ ওইটার আবার অন্য প্রেক্ষাপট ছিল, সেটা আলাদা আলোচনা, ওই আলোচনা তার বিষয় এখানে না। কিন্তু মোটামুটি যেই প্ল্যানে তারা গিয়েছে, বাছাই পর্ব যেভাবে খেলেছে, যেই পার্সোনাল নিয়ে খেলেছে, যেই ফরমেশনে খেলেছে, সেইভাবেই আসলে ওয়ার্ল্ড কাপটাও তারা ওইভাবেই খেলেছে এবং তারা শিরোপাটা জিতেছে। কিন্তু আপনি 1994, 24 বছর পর যে ব্রাজিল বিশ্বকাপ জিতলো, সেটা কথা মনে করে দেখুন তো। সে বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন কে ছিলেন জানেন? কার্লোস ডুঙ্গা গিয়ে ওয়ার্ল্ড কাপটা নিয়েছেন। সেইটাই হয়তো বা এই জেনারেশনের সবার, বা যারা আর কি দেখেছেন মনে আছে। কিন্তু যারা জানেন তারা জানেন যে ওই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ক্যাপ্টেন ছিলেন রাই, সক্রেটিসের ছোট ভাই। ব্রিলিয়ান্ট একজন ক্রিয়েটিভ প্লে মেকার ছিলেন। ওয়ার্ল্ড কাপের শুরুটাও করেছিলেন তিনি ভালোভাবে, কিন্তু গ্রুপ পর্ব শেষ হতে হতে কোচ কার্লোস আলবার্তো পাহেইরা তাকে বাদ দিয়ে দিলেন। 11 থেকেই বাদ দিয়ে দিলেন, কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম না, মানে 11 থেকেই বাদ দিয়ে দিয়েছেন ট্যাকটিক্যাল কারণে। সেখানে আরেকজন গিয়ে মিডফিল্ডার মাজিনোকে তিনি অ্যাড করেছেন। ওই যে থিয়াগো রাফিনার বাবা যে মাজিনো, ওই যে বেবেটো রোমারিও আর মাজিনোর যে ওই যে একটা সেলিব্রেশন আছে না, সেই মাজিনোকে তিনি অ্যাড করলেন এবং রাই আর ওয়ার্ল্ড কাপের 11-এই তিনি জায়গা পেলেন না ফাইনাল পর্যন্ত, অথচ তিনি ব্রাজিলের ক্যাপ্টেন ছিলেন। তো ব্রাজিলে চেঞ্জ করার পরও কেউ ওয়ার্ল্ড কাপ জিতেছে না। কিংবা ধরেন 2002 বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন ছিলেন এমারসন। রাই তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে ছিলেন। এমারসন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 24 ঘন্টা আগে ইনজুরিতে পড়ে পুরো ওয়ার্ল্ড কাপ থেকে তিনি ছিটকে গেলেন।
এখন সেইটাও ব্রাজিল সামনে নিয়ে জিলবার্টো সিলভা খুব সুন্দরভাবে স্টেপ আপ করেছিলেন এবং ব্রাজিল বিশ্বকাপটা জিতেছে না। ফলে নট নেসেসারিলি যে এইখানটাতে কার্লো অ্যানচেলত্তি যেই 11 নিয়ে খেলাচ্ছেন, যেই ফরমেশন নিয়ে খেলাচ্ছেন, সেই ফরমেশনেই যে তাকে আসলে স্টিক করতে হবে, থাকতে হবে, সেইটা কিন্তু আসলে ওই রকমভাবে বলা যাবে না। অ্যাঞ্জেলোতে বছরখানেক আগে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, তারপর থেকেই কিন্তু তিনি মোটামুটি বেশিরভাগ ম্যাচেই এই 4-2-4 পদ্ধতিতেই খেলাচ্ছেন এবং সেইখানটাতে 4 ফরওয়ার্ডের মধ্যে ডান সাইডে তিনি এস্তেবাওকে খেলাচ্ছিলেন, বাম সাইডে ভিনিসিয়াস এবং মাঝখান দিয়ে ম্যাথিয়াস কুনা এবং রাফিনাকে তিনি হচ্ছে গিয়ে উইং থেকে মাঝখানে নিয়ে এসেছেন, যেটা আমরা পানামার বিপক্ষে ম্যাচে দেখতে পেয়েছি। ডান সাইডে ওইখানটাতে লুইস এনরিকে, বাম সাইডে ভিনিসিয়াস, মাঝখানে কুনিয়া এবং রাফিনা। এখন এস্তেবাও যখন ইনজুরির কারণে ছিটকে গেছেন, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে তিনি নেই, তখন ধারণা করা হচ্ছিল যে আনচেলত্তি হয়তোবা তার এই জায়গাটাতে ফরমেশনে চেঞ্জ আনবেন, কিন্তু পানামার বিপক্ষে ম্যাচে তো আমরা সেটা দেখিনি, চেঞ্জ তো আনেননি, ওই একই ফরমেশনে খেলেছেন এবং সেই ফরমেশনে খেলানোর কারণে ফার্স্ট হাফে কিন্তু মিডফিল্ডের দখল ব্রাজিলের কাছে ছিল না। ব্রাজিলকে একটুখানি ছন্নছাড়াই মনে হয়েছে, লিড নিয়ে ফার্স্ট হাফটা শেষ করলেও তাদের ছন্নছাড়া মনে হয়েছে। এবং বিগ ইউরোপিয়ান টিমের বিপক্ষে এই মাত্র 2 জন মিডফিল্ডার নিয়ে খেলে কি ব্রাজিল আসলে সাকসেস পাবে কিনা, সেই প্রশ্নের জায়গাটা উঠছে। যেটা বলছিলাম যে আনচেলত্তি তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে তার মধ্যেও ডাউটটা তৈরি হয়েছে। ইজিপ্টের বিপক্ষে ম্যাচে কীরকম করেন সেটা না হয় আমরা দেখব। এখন এই জায়গাটাতে আসলে সমাধানটাকে, আমি যে 5টা ওয়ার্ল্ড কাপের কথা বললাম তার মধ্যে ধরেন 94 ওয়ার্ল্ড কাপটা যেটা যুক্তরাষ্ট্র হয়েছিল, যেটাও প্রচণ্ড গরমের মধ্যে হয়েছিল, সেইখানটাতে রাইকে স্যাক্রিফাইস করে মাজিনোকে মিডফিল্ডে নিয়ে আসা, মিডফিল্ডটা প্যাক করে ফেলাটা, এটা কিন্তু ব্রাজিলের ওই ওয়ার্ল্ড কাপ জয়ের একটা অন্য মানে সাকসেসের একটা রেসিপি ছিল। এইবারের ওয়ার্ল্ড কাপও আমার ধারণা যুক্তরাষ্ট্র যেহেতু প্রচণ্ড হিটের মধ্যে হবে, মিডফিল্ড যারা ডমিনেট করবে তারাই বিশ্বকাপটা ভালো করবে, বেশি দূর যাবে, শিরোপাটা তারা জিতবে। এখন আপনি আমাকে বলেন, ব্রাজিল এই জায়গাটাতে 2 জন মাত্র মিডফিল্ডার নিয়ে, কাসেমিরো এবং ব্রুনো গিমেরেস, এবং তার মধ্যে কাসেমিরোর বয়স হচ্ছে গিয়ে 34 ইয়ার্স, লং একটা ইউরোপিয়ান সিজন শেষ করে এসেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত খেলেছেন, কিন্তু স্টিল বয়স তো হয়ে গিয়েছে, স্টিল ক্লান্তি শ্রান্তির ব্যাপার তো রয়েছে। এই 2 মিডফিল্ডার নিয়ে ব্রাজিল কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? গ্রুপ পর্বের 3 ম্যাচ, নকআউট পর্বের 5 ম্যাচ, আই ডোন্ট থিঙ্ক সো, আমার কাছে মনে হয় না। ব্রাজিলকে এই জায়গাটাতে অবশ্যই আরেকজন মিডফিল্ডার বাড়াতে হবে। আমরা পানামার বিপক্ষে ম্যাচের ফার্স্ট হাফটাতে যেমন দেখেছি যে ম্যাচের কন্ট্রোলটা ব্রাজিলের হাতে ততটা ছিল না, সেকেন্ড হাফে যখন ওই একাদশে চেঞ্জটা হলো এবং মিডফিল্ডের ওই জায়গাটাতে তারা কন্ট্রোলটা পেলেন, বেইজে যখন ফাবিনো এবং সামনে 2 জন মিডফিল্ডার তাদের হয়ে গেলেন লুকাস পাকেতা এবং দানিলো সান্তোস, ফলে কন্ট্রোলটা তারা কিন্তু পেয়েছে। এবং আমি মনে করি যে ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপে খেলার জন্য বা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য মিডফিল্ডার এই জায়গাটাতে আরেকজন বাড়াবেন বলেই আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই টিমটার মধ্যে সেটা কিভাবে করা সম্ভব? করাটা আসলে খুবই সহজ। সেটা হচ্ছে গিয়ে লুইস এনরিকে 11 থেকে ড্রপ, রাফিনা হচ্ছে গিয়ে মিডল থেকে ডান পাশে চলে যাবেন, তাহলেই তো হয়ে গেল, তাহলে মিডফিল্ডে একটা জায়গা তৈরি হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে কাসেমিরো, ব্রুনো গিমেরেস তারা দুজন তো অবশ্যই থাকবেন। থার্ড মিডফিল্ডার হিসেবে আমার কাছে এইখানে মনে হয় যে 3টা নাম আসতে পারে। নাম্বার 1 লুকাস পাকেতা, ওই দিন সেকেন্ড হাফটাতে তিনি কেউ অসাধারণ ফুটবল খেলেছেন, প্লে মেকারের রোলটা প্লে করেছেন, প্রপার নাম্বার 10-এর মতো খেলেছেন, ফলে এই 3 মিডফিল্ডারের একজন হিসেবে নাম্বার 10 রোলটাতে পাকেতা থাকতে পারেন। নাম্বার 2 দানিলো সান্তোস, তিনিও সেদিন ম্যাচের সেকেন্ড হাফটাতে অসাধারণ খেলেছেন, পাকেতার একটা পাস, ওই যে লব ধরে কিভাবে সুন্দর করে একটা গোলও তিনি দিয়েছেন, তিনি নট নেসেসারিলি নাম্বার 10, কিন্তু তিনি থাকলে হচ্ছে গিয়ে মিডফিল্ড এরিয়াটাতে ব্রাজিলের প্রেজেন্সটা আরও বেশি স্ট্রং হয়, কিন্তু তিনি হচ্ছে ওই যে বক্সে চলে যাওয়াটা, ওই লেট রান, এগুলাতে তিনি আবার খুবই সিদ্ধহস্ত। এবং নাম্বার 3 যিনি, সেটা হচ্ছে নেইমার থাকলেও কিন্তু এইখানটাতে প্লে মেকারের রোলটাতে তিনি আসলে খেলতে পারেন, সেটা পূরণ করতে পারেন। নেইমারকে তো আসলে উইংয়ে খেলাবেন না, এটা তো কার্লো আনচেলত্তি বলে দিয়েছেন। নেইমারের সেই লেগও আসলে নেই, এই বয়সে এসে সেটাকে তিনি পারবেন না, ট্র্যাক ব্যাক তো আর তিনি ওরকমভাবে করেন না। এখন যদি ওইখানটাতে হয়, যদি ম্যাথিয়াস কুনিয়ার জায়গায় তাকে খেলতে হয়, যদি 4 ফরওয়ার্ড নিয়ে ব্রাজিল খেলে, ম্যাথিয়াস কুনিয়া ওই দিন কীরকম পরিশ্রমটা করেছে দেখেছেন, কি কতবার ট্র্যাক ব্যাক করেছেন, কতবার মিডফিল্ডে তাকে আসতে হয়েছে, মিডফিল্ডার হিসেবে তাকে খেলতে হয়েছে। সো ওইটা নেইমার এই বয়সে এসে আর পারবেন বলে মানে পারার কোনো কারণ নাই। এখন নেইমারকে আসলে আমি এই টিমটাতে ফিট ইন করে না সেই জায়গাটা দেখি, যদি ব্রাজিল থার্ড মিডফিল্ডার হিসেবে, প্লে মেকার হিসেবে, নাম্বার 10 হিসেবে নেইমারকে ইনক্লুড করে, এবং এই ফরমেশনে ব্রাজিলকে যেতেই হবে। আমার কাছে মনে হয় সেইটা আপনি থার্ড মিডফিল্ডার হিসেবে এখানে নেইমারকে খেলান, কিংবা আপনি লুকাস পাকেতাকে খেলান, কিংবা ধরেন দানিলো সান্তোসকে খেলান, ব্রুনো গিমেরেস ও কাসেমিরোর সঙ্গে থার্ড মিডফিল্ডার ব্রাজিলের জন্য মাস্ট। 2 জন মাত্র মিডফিল্ডার নিয়ে খেলে এই 4-2-4 ফরমেশনে, স্পেশালি বিগ ইউরোপিয়ান টিমের এগেনস্টে, স্পেশালি নকআউট পর্বের ম্যাচে ব্রাজিল আসলে সাস্টেন করতে পারবে না।
হ্যাঁ, একটা ম্যাচ হয়তো পারে, ২টা ম্যাচ হয়তো পারে। মানে আমি বললাম আরকি। কিন্তু এবার মনে রাখতে হবে এবার কিন্তু ম্যাচ সংখ্যাও একটা বেশি। নকআউট পর্বে কিন্তু এবার ৫ টা ম্যাচ। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। ফলে মাত্র ২ জন মিডফিল্ডার নিয়ে ব্রাজিল পুরো ওয়ার্ল্ড কাপটাতে যাবে এবং পুরো ওয়ার্ল্ড কাপটা তারা শিরোপা জিতে যাবে। আমার কাছে সেটা আসলে মনে হয় না। কার্লো অ্যানচেলত্তি রিজিড না, তিনি প্লেয়ারদেরকে সেই ফ্রিডম দেন এবং তিনি ট্যাকটিক্যালিও তিনি ফ্লেক্সিবল এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে উইদিন ম্যাচেস ২ হাফে যেহেতু আমরা ২ রকম ট্যাকটিক্স তার কাছ থেকে দেখেছি, মিশরের বিপক্ষে ম্যাচটা তাই খুব ইন্টারেস্টিং হবে যে ব্রাজিল আসলে কোন কৌশলটাতে খেলে এবং সেইখানটাতেও কি ২ হাফে ২ ফরমেশনে একেবারে ভিন্ন ২ সেট প্লেয়ার নিয়ে কি আসলে অ্যানচেলত্তি খেলান কিনা ওয়ার্ল্ড কাপের আগে তার এটাই তো লাস্ট ফাইনাল টিউনিং এবং সেইটা যদি হয় বিশ্বকাপের মাঝখানেও আসলে আমরা সেই চেঞ্জটা দেখতে পারি। ইনফ্যাক্ট ৪ ফরওয়ার্ড নিয়ে ওয়ার্ল্ড কাপ ব্রাজিল শুরু করলো, এমন হতে পারে যে স্ন্যাকআউট পর্বে যেতে যেতে সেইখানটাতে তাদের ফরমেশন চেঞ্জ করে ফেলবে। আমি যেটা বললাম ব্রাজিলের ৫টা উইনিং যে টিম তার মধ্যে ৪টাতে অন্ততপক্ষে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে। ফলে এইবারও ব্রাজিলকে যদি জিততে হয় সেই চেঞ্জটা করতে হবে। নেইমারকে 11 এফোর্ট করতে হলেও আমার মনে হয় সেই চেঞ্জটা জরুরি। আপনার কি মনে হয় ব্রাজিল শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে এই ২ মিডফিল্ডার এবং ৪ ফরওয়ার্ডের ফরমেশনে যাওয়া উচিত, নাকি এখানে আরেকজন মিডফিল্ডারটা বাড়ানো উচিত? সেটা কি নেইমার, পাকেতা নাকি দানিলো সান্তোস? মিশরের বিপক্ষে ম্যাচে লাস্ট ওয়ার্ম আপ ম্যাচটাতে তার আমরা একটা ধারণা পাবো। তার আগে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন।